উজানের ঢলে প্লাবিত সিলেটের ৭ উপজেলা, পানিবন্দী ৫.৫ লাখ। সুরমার পানি বাড়ায় আতঙ্কে সুনামগঞ্জ। রিমালের ক্ষতি সারিয়ে ঘুরে দাঁড়াচ্ছে উপকূলবাসী, এখনো অন্ধকারে অনেক এলাকা, পানি না নামায় দুর্ভোগ। সুন্দরবনের রিমালের তাণ্ডবে ৯৬ হরিণ সহ অন্তত ১০০ প্রাণীর মরদেহ উদ্ধার। মিষ্টি জলাধারে ঢুকেছে নোনা পানি। রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে জঙ্গি আস্তানা হবে রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার গিয়ে শঙ্কা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আদিত্যাঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয়েছে সিলেটের ৭ উপজেলা। আকস্মিক বন্যায় পানিবন্দী ৫.৫ লাখ মানুষ। ৫,০০০ মানুষ গেছেন আশ্রয়কেন্দ্রে, প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে। সুরমার পানি বৃদ্ধি অব্যাহত আছে সুনামগঞ্জেও। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার কবলে সিলেটের সীমান্ত এলাকা। ঘরবাড়ি ছেড়ে সহায় সম্বল নিয়ে আশ্রয়ের খোঁজে বানভাসী মানুষ। সিলেটের ৩৪৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৫,০০০ মানুষ। ও আত্মীয় আইসি ভাই আইয়া তো মানে বলে তো আশ্রয় লইলাম। খেতা বালি সব কিছু বাসন আড়ি কিচ্ছু আনতাম পারছি না। জনপ্রতিনিধিরা জানিয়েছেন বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হলেও সেগুলো নিয়ে আসার মতো ব্যবস্থা নেই। প্রায় ৭ থেকে 8টি জায়গার মধ্যে ১ থেকে ১.৫ কিলোমিটার করে বন্যায় প্লাবিত হয়ে ডুবে আছে। সেই হিসাবে আমরা কোনো গাড়ি ব্যবহার করতে পারতেছি না। ঢোল সেই পরিমাণ ঢোল, যে ঢোলের কারণে নৌকা উজান দিয়ে উপজেলায় যেতে পারছে না। সেজন্য আমরা উপজেলার থেকে আমাদেরকে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনো খাবার আনার কথা বলা হয়েছে, কিন্তু আমরা আনতে পারতেছি না। আকস্মিক বন্যা পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এর পরিস্থিতি যদি আরো অবনতি হয়, আমরা আমাদের উদ্ধার কার্যক্রম আরো শক্তভাবে আমরা চালাবো এবং প্রয়োজন হয় এই দুর্যোগ মোকাবেলায় মানুষকে উদ্ধার কার্য সহায়তার জন্য সেনাবাহিনী প্রস্তুতি নিয়েছে, তারা যে কোনো সময় আসতে পারবে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি না হলে সিলেটে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই। চেরাপুঞ্জির আবহাওয়াটা ভালো হয়ে যায় তাহলে আগামী ১ সপ্তাহের মধ্যে পানির লেভেল অনেক নিচে নেমে যাবে এবং আমরা বন্যার কবল থেকে সিলেটবাসী হয়তো রক্ষা পাবো। উজানের ঢলে সুনামগঞ্জেও সুরমার পানির বৃদ্ধি অব্যাহত আছে, আর এতে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে ত্রাণ সামগ্রী পর্যাপ্তভাবে যাচ্ছে কিনা? দেখুন, আসলে মূলত হচ্ছে মেঘালয়ে যে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমেছে সিলেট অঞ্চলে দিয়ে, এবং এই সিলেটের যে সীমান্ত উপজেলাগুলো রয়েছে, সীমান্ত লাগোয়া এই উপজেলাগুলো মূলত মানুষ এফেক্টেড হয়েছিল এবং গতকাল কিন্তু খুব বেশি এফেক্টেড হয়েছিল। কিন্তু আজকে যেটা হয়েছে, এই সীমান্ত উপজেলাগুলোর মধ্যে কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট এই 3টি এলাকার বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। আজকে আমরা এখন পর্যন্ত যে খবরটা নিয়েছি যে প্রায় 70 থেকে 80 সেন্টিমিটার পানি কমেছে এবং যে নদীটা বিপদসীমার উপরে ছিল, সারি নদী, সেটা পানি কিন্তু বিপদসীমার নিচে নেমে এসেছে। মূলত হচ্ছে পাহাড়ি ঢল এলে এরকমই হয়, স্বাভাবিক এই পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যেই কিন্তু উদ্ভূত আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং গতকাল অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন। আজকে কিন্তু বেশ কিছু জায়গা থেকে পানি নেমে গেছে এবং আশ্রয় কেন্দ্রের লোকজন কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে কিছু লোক বাড়িতে ফিরে গেছেন এবং কিছু লোক কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রে আছেন, কারণ যে নিম্নাঞ্চল যেগুলো, এগুলোতে পানি এখন পর্যন্ত পুরোপুরি নেমে যায়নি, ধীর গতিতে নামছে। এবং আজকে সবচেয়ে আসার খবর হচ্ছে সিলেট অঞ্চলের বৃষ্টিপাত এক ফুটো বৃষ্টিও হয়নি। সকাল থেকে এখন পর্যন্ত রুদ্রোজ্জ্বল আবহাওয়া আছে, বৃষ্টিপাত হয়নি। একই অবস্থা কিন্তু আমরা চেরাপুঞ্জির খবরও যেটা জেনেছি যে চেরাপুঞ্জিতেও কিন্তু যেভাবে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না। আমরা মূলত হচ্ছে চেরাপুঞ্জির উপর নির্ভরশীল। চেরাপুঞ্জিতে যদি বেশি বৃষ্টিপাত হয় এবং এই ঢলের পানি কিন্তু সিলেট দিয়ে নামবে, এ কারণে সিলেটের যে উপজেলাগুলো আছে এগুলো এফেক্টেড হবে। কিন্তু এখন পর্যন্ত যে আবহাওয়ার পূর্বাভাস, সেটাতে আবার বলা হচ্ছে যে আগামী
3 জুন পর্যন্ত কিন্তু চেরাপুঞ্জিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে, কিন্তু গতকাল চেরাপুঞ্জিতে 600 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে, কিন্তু গত 24 ঘন্টায় মাত্র 190 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। সিলেট অঞ্চলেও একই অবস্থা, বৃষ্টিপাত গত 24 ঘন্টায় 65 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে এবং আজকে দিনভর কোনো বৃষ্টিপাতই হয়নি। সেক্ষেত্রে আসার খবর হচ্ছে বন্যার পানি ধীরে ধীরে কমছে এবং এই বন্যাটা স্থায়ী হবে না এমনটা বলছে বন্যা পূর্বাভাস এবং সতর্ক কেন্দ্র। তারা বলছে যে ডলের পানি নেমে গেলেই কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং ধীরে ধীরে যদি আজকে বৃষ্টি যেভাবে হচ্ছে না, কালকে যদি বৃষ্টিপাত আরো কম হয় সেক্ষেত্রে কিন্তু মঞ্জুর আহমেদ, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। সিলেট থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ। এদিকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলবাসী। পানি নেমে যাওয়ার পর অনেক এলাকায় জীবনযাপন স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। ঝড়ের আঘাতে ভেঙে যাওয়া ঘর মেরামত করেছেন ক্ষতিগ্রস্তরা। এদিকে ঘূর্ণিঝড়ের পর কয়েকদিন পার হলেও এখনও অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। উপকূলের জনপদে আঘাতের চিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় রিমাল। পিরোজপুরে বিধ্বস্ত হয়েছে 3000-এর বেশি ঘরবাড়ি। স্বাভাবিক জীবনে ফিরতে ভাঙা ঘর মেরামতে কাজ করছেন ক্ষতিগ্রস্তরা। এই এলাকায় আর কি কাজবাজ করে বিদ্যুতের তাদের জানাচ্ছে, তারা বলে যে আপনারা প্রত্যেকটা ঘর থেকে আর কি টাকা উঠান, তাহলে আমরা বিদ্যুতের সংযোগটা তাড়াতাড়ি কিনে দেবো। ঝড়ে বরগুনায় ক্ষতিগ্রস্ত 17,000 বসতঘর। যাদের সক্ষমতা আছে তারা এরই মধ্যে ঘর মেরামতের কাজে লেগে গেছেন, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা আছেন সহায়তার আশায়। সহযোগিতা তো চাই, কারণ ঘর দুয়ার তো ভেঙে আছে এবং ওই যে গাছ পড়ে পুরোটাই বারান্দা ভেঙে আছে। এই গাছপালা সরাইতে আছি, কি করবো, নাইলে কীভাবে থাকবো কোন, হ্যাঁ পানি ফানি পড়বে এই জন্যে। দুর্যোগের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পটুয়াখালীবাসী। রাস্তাঘাটে ভেঙে পড়া গাছ সরাতে নিজস্ব উদ্যোগে কাজ শুরু করেছেন স্থানীয়রা। জোয়ার জলোচ্ছ্বাসের পানি এখনও নামেনি অনেক এলাকা থেকে। দুর্গত এলাকায় আছে খাবার পানির সংকটও। খাল বিলের পানি খুব নষ্ট হয়ে গেছে, এরা এগুলো ব্যবহার করতে পারতেছে না, আমরা খাবার পানি পাইতেছি না। এদিকে অনেক এলাকায় এখনও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। পল্লী বিদ্যুতের লাইন সচল করতে কাজ করছে কর্তৃপক্ষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সুন্দরবনে গাছপালার তেমন ক্ষতি না হলেও বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। এখন পর্যন্ত 96টি হরিণের মৃতদেহ পাওয়া গেছে। কটকা ও কচিখালীতে ক্ষতি সবচেয়ে বেশি। মিষ্টি পানির আধারে লবণ পানি ঢুকে পড়ায় সেগুলো বৃষ্টির পানি দিয়ে আবারও ভরাট করতে হবে। সুন্দরবনের এই ক্ষত কাটিয়ে উঠতে লেগে যাবে দীর্ঘ সময়। কটকা অভয়ারণ্যের জামতলা পয়েন্টে পা রাখলেই স্পষ্ট ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। কিছু দূর এগুলেই চোখে পড়ে মৃত হরিণ। এখানেই পাওয়া গেছে 38টি হরিণের নিষ্প্রাণ দেহ। একই অবস্থা কচিখালীতে। এখানে এবং পাশের সুপতি খাল থেকে অন্তত 10টি হরিণের মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে 2টি শূকরের মৃতদেহ, আর এগুলো বনেই রাখা হয়েছে অন্যান্য প্রাণীর খাবার হিসাবে। যে স্থানে আছে সেই স্থানে রাখা হচ্ছে, কারণ এটা ইকোসিস্টেমে এই শূকর এবং অন্যান্য ওই গুইসা পোড়াই ওটা ভক্ষণ করবে, এটা তার প্রকৃতির নিয়মে তার মিশে যাবে। উপকূলে বৈরী আবহাওয়ায় ঢাল হয়ে থাকা সুন্দরবনে 120টি মিঠা পানির পুকুর, এর মধ্যে 100টি লবণ পানিতে ডুবে গেছে। বিপাকে পড়েছেন বনজীবী, বনকর্মী ও বন্যপ্রাণী। পুকুরগুলো লবণ পানি তুলে বৃষ্টির পানি দিয়ে ভরাটের অপেক্ষায় বন বিভাগ। 2টা পুকুর আছে, সেখানে একটা পুকুর রেখে বাকিটা পরিষ্কার করার জন্য পরিষ্কার পানি, মানে ওটা পানি লবণাক্ত পানিটা সরিয়ে ফেলে এখন ন্যাচারালি বৃষ্টি হলে সেটা যেন আবার পানিতে ভরে যায়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বনের বিভিন্ন ক্যাম্প ও স্টেশনের জেটি ভবন প্রাথমিকভাবে 6,27,00,000 টাকার ক্ষয়ক্ষতির ধারণা করছে বন বিভাগ। গাছের খুব বেশি ক্ষতি হয়নি, খুব সীমিত পরিমাণে ক্ষতি হয়েছে, তবে বন্যপ্রাণীর বেশ কিছু ক্ষতি হয়েছে। যেহেতু দীর্ঘ সময় ধরে জলোচ্ছ্বাসটা ছিল এবং পানির উচ্চতা অনেক জায়গায় 10 ফিট কিংবা 12 ফিট পর্যন্ত ছিল। সমুদ্র লাগোয়া স্থানগুলো 10 ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় এসব এলাকায় ক্ষতি বেশি হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের মতো সুন্দরবনে এত বন্যপ্রাণীর ক্ষতি আর কখনো হয়নি। সেই সাথে মিষ্টি পানির আধার নষ্ট হওয়ায় দুর্যোগ বেড়েছে বন্যপ্রাণী, বনজীবী ও বনরক্ষীদের। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জামতলা, সুন্দরবন। সুন্দরবনে জীববৈচিত্র্য রক্ষায় কাল থেকে 3 মাসের জন্য সুন্দরবনে প্রবেশ বন্ধ রাখা হচ্ছে। এ সময় পর্যটক প্রবেশ এবং সাধারণ মানুষের চলাচল সহ নদী খালে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। বনরক্ষক মিহির কুমার দো জানান, জুন থেকে আগস্ট 3 মাস সুন্দরবনের নদী খালের মাছের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এছাড়া এই সময়ে বন্যপ্রাণীরও প্রজনন মৌসুম। 3 মাস বনে পর্যটক ও জেলে না গেলে বনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী নিরুপদ্রব থাকবে।
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনের প্রাণী ও জীববৈচিত্র্যের যে ক্ষতি হয়েছে তাও দ্রুত কাটিয়ে উঠবে আশা বন কর্মকর্তাদের। আজ রাতেই শেষ হচ্ছে মালয়েশিয়ায় কর্মীদের ভিসায় যাওয়ার সময়। এ কারণে সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে মালয়েশিয়াগামী কর্মীদের ব্যাপক ভিড়। অনেক কর্মী ভিসা ও ওয়ার্ক পারমিট পেলেও ফ্লাইটের টিকিট পাননি বলে অভিযোগ করেছেন। উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যেই সময় পার করছেন তারা। আবার যারা টিকিট পেয়েছেন অনেকেই বাড়তি দাম দিতে হওয়ায় রয়েছে ক্ষোভ। সংকট কমাতে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের 271 আসনের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা 7:15টার দিকে এই ফ্লাইটের টিকিট মতিঝিল অফিস থেকে কেনা যাচ্ছে। এদিকে আজকের পর বাংলাদেশ সহ 14টি দেশের কর্মী নেওয়া বন্ধ করছে মালয়েশিয়া। এর আগে প্রতারণা সহ নানা অভিযোগে 2018 সাল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেশটি। 2022 সালে আবারও শ্রমবাজার খোলার পর 4 লাখের বেশি বাংলাদেশি সেখানে গেছেন। বর্তমানে 12 লাখের বেশি কর্মী রয়েছেন দেশটিতে। আজকে এখানে আমাদের এজেন্ট এখানে আসতে বলছে যে তোমরা এয়ারপোর্টে যা রেডি হও, তোমাদের টিকিট নিয়ে আমরা আসতেছি। এখানে আসার পর আমাদের এজেন্ট এখনো আসে নাই, আর কি বলতেছে যে এখন হবে না, বিকেল 5টায়, এরকম বিভিন্ন অজুহাত দিতেছে। বাজারে তুলনাবো টিকিটের দাম 40 থেকে 25,000 টাকা, আর এখানে সিন্ডিকেট আমাদের থেকে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। তারপরে আমাদের কোনো টিকিটের কোনো ব্যবস্থা নেই, অনেক লোক টিকিট ছাড়াই। এ নিয়ে বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। সুলতানা জাহান, এই যে এত সংখ্যক কর্মী, তাদেরকে আজকে রাতের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে, কর্তৃপক্ষ কি বলছে, কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? বিষয়টি হচ্ছে এই যে শয়ে শয়ে যাত্রী এই বিমানবন্দরে এসে অপেক্ষা করছেন, ভোগান্তির কথা বলছেন বিভিন্ন গণমাধ্যমে। তবে এখন পর্যন্ত আমরা কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারিনি, যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এখানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, তাদের পক্ষ থেকেও কিন্তু কিছু বলা হয়নি যে আজ কিন্তু সারাদিনে মালয়েশিয়াগামী 7টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা। এখন পর্যন্ত কতটি ফ্লাইট গেল বা আজকে 1500 যাত্রী যাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কত যাত্রী যেতে পারলো সে তথ্যটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়নি। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকেও কোনো প্রতিনিধি নেই। এখানে যে বিমানবন্দরে এত যাত্রী ভোগান্তিতে পড়েছেন বা তাদের অভিযোগের কথা শুনবার মতো আসলে কেউ নেই। আর বাইরের তরফ থেকেও আসলে কোনো প্রতিনিধিকে আমরা এখানে দেখিনি। একটি বিষয় যে এই মালয়েশিয়া যাওয়ার জন্য অনুমোদন পেয়েছিলেন 5,24,946 জন এবং এখন পর্যন্ত সেই দেশে পৌঁছাতে পেরেছেন 4,91,745 জন। সবকিছু মিলিয়ে বিএমইটির এই যে তথ্য, এই তথ্য বিশ্লেষণ করে আমরা যেটি দেখতে পাই যে 31,000-এর মতো যাত্রী, 31,000-এরও বেশি যাত্রী বাকি রয়ে গেছেন মালয়েশিয়া যাওয়ার। অর্থাৎ এই যাত্রীরা সবাই কিন্তু আসলে ভিসা পেয়েছেন এবং সেই অনুযায়ী রিক্রুটিং এজেন্সিকে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, তবে তাদের যাওয়াটা হচ্ছে না। আর এই মুহূর্তে এখন যারা বিমানবন্দরে আছেন তারা মূলত টিকিট কেটেছেন মালয়েশিয়া যাওয়ার জন্য অথবা টিকিটের জন্য অপেক্ষমান আছেন। তবে একটি বিষয়, এখানে কিন্তু এমন যাত্রীও পেয়েছে যারা আসলে দুবার করে টিকিট কেটেও অতিরিক্ত দামে, মাত্রাতিরিক্ত দাম যেটিকে আমি বলবো, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ টাকা দিয়ে দুবার করে টিকিট কেটেও তাদের যাত্রা অনিশ্চিত। তারা এখানে অপেক্ষা করছেন। মূলত তাদের যে অভিযোগ, সেই অভিযোগ অনুযায়ী বলা যায় তারা রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতারণার শিকার হয়েছে। নানামুখী সংকট এখানে আমরা দেখতে পাচ্ছি। শুধু রিক্রুটিং এজেন্সি নয়, বিএমইটির পক্ষ থেকে যে ছাড়পত্র, সেই ছাড়পত্র জটিলতার কারণেও অনেককে দুবার করে টিকিট কিনতে হয়েছে এবং এই অসহায় যাত্রীরা যারা এখানে অপেক্ষমান আছেন তারা মূলত এমন অনেকেও পেয়েছি যারা গতকাল রাত থেকে অপেক্ষা করছেন। তারা আসলে জানেন না আদৌ তাদের যাওয়া হবে কিনা, কিন্তু তারা আসলে লোন নিয়ে বা নানাভাবে নিজেদের শেষ সম্বল বিক্রি করে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য স্বপ্ন দেখেছিলেন এবং তাদের আসলে কোনো দোষ নেই। তারা বৈধভাবেই মালয়েশিয়া যাওয়ার যেই সব প্রক্রিয়া সবকিছুই তারা অনুসরণ করেছেন, কিন্তু শেষ মুহূর্তে তারা যেতে পারবেন কিনা সেটি তারা জানেন না। আজ রাত 12
12টা পর্যন্ত তাদের শেষ সময়ে যাওয়ার। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 271 জনের আসন সম্বলিত একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে, যেটি সন্ধ্যা 7:30টায় ছেড়ে যাওয়ার কথা। এছাড়া আরও যারা অপেক্ষমান আছেন আজকে যে 1500 যাত্রী এর বাইরে, তারা আসলে কিভাবে যাবেন বা আদৌ যেতে পারবেন কিনা সেই বিষয়টা এখনো অনিশ্চিত। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে না পারলে রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক জনগোষ্ঠীর একটা হাব হবে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জঙ্গিবাদের যে আশঙ্কা করা হচ্ছে ক্যাম্পে এরই মধ্যে সে আলামত দেখা যাচ্ছে। এজন্য জরুরি কাজ হলো যারা রক্তপাত করছে, জঙ্গি কার্যক্রমে জড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করা। এপিবিএন সেই কাজটি করে যাচ্ছে। এ সময় তিনি আরও বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ সফলতার ইতিহাস সৃষ্টি করেছে। পরে ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র ঝঞ্ঝানি হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই হতে পারার মধ্যে কিছু কিছু আলামত আমরা দেখছি, আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। আর যারা এই রকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোনা করে কিংবা রক্তক্ষরণ হয়েছে, আপনারা 2-4টা দেখেছেন, তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ। এবং তাদেরকে দেশে বিভিন্ন বাজারে হঠাৎ করে বেড়েছে সবজির দাম। এছাড়া এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আলু। বিক্রেতাদের দাবি, ঘূর্ণিঝড় রিমালের কারণে বাজারে সরবরাহ ঘাটতিতে বেড়েছে পণ্যের দাম। আর ক্রেতাদের দাবি, সিন্ডিকেটে দৌরাত্ম্য ও মনিটরিংয়ের অভাবে বাজারে দর চড়ছে। চট্টগ্রামের বাজারে কমেছে মুরগি ও ডিমের দাম। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ডজন প্রতি 5 টাকা কমেছে ডিমে। ফার্মের ডিম 145, দেশি মুরগির ডিম 240 এবং হাঁসের ডিম 180 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি 200, দেশি মুরগি 600 এবং সোনালী মুরগি 350 টাকায় মিলছে। তবে ঘূর্ণিঝড়ের অজুহাতে বেড়েছে সবজির দাম। বৃষ্টি তুয়ার টান হয়েছে, তো সেই জন্য একটু খ্যাত পোলা ক্ষতি, সেই জন্য মানে একটু সবজির দাম বাড়তি 210 টাকা। আর ধরেন আলুর দাম, সবজি আগে যেটা 50 টাকা ছিল এটা 60 টাকা হয়ে গেছে। বরিশালে এখনো ঊর্ধ্বমুখী আলু, পেঁয়াজ ও আদার দাম। এই সপ্তাহেও কেজি প্রতি আলু 55, পেঁয়াজ 70 থেকে 75, রসুন 220 থেকে 30 এবং আদা কেজিতে 20 টাকা বেড়ে এই সপ্তাহে 250 টাকায় বিক্রি হয়েছে। তবে বরিশালের প্রতিটি সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। বাজার অবস্থা তো আগুন, এত ঊর্ধ্বমুখী বাজার হইলে সাধারণ পাবলিকের ক্রয় ক্ষমতার সীমানা শেষ। দূর থেকে যারা আমদানি করে বরিশালে, আমরা তো বরিশাল থেকে মাল কিনি, তারা বলতে পারবে এটা কিসের জন্য বাড়ছে। একই পরিস্থিতি বগুড়াতেও। এখানেও বাড়তি দামে বিক্রি হয়েছে ডিম ও সবজি। মোটামুটি সবজির আমদানিও আছে, কিন্তু আলুর দামও আগের দামের মতনই আছে। পেঁয়াজের দামটা একটু বাড়ছে, কাঁচামরিচ একটু বাড়ছে, কাঁচামরিচ 160 টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজার যে স্থিতিশীল না, তারপরেও মনে করেন আমরা যে কিনতেছি, এটা যদি ভোক্তা অধিকাররা ওনারা যদি একটু সহযোগিতা করেন আমাদের, তাহলে হয়তো বাজার দরটা একটু মানে নিয়ন্ত্রণে আসে। তবে ভিন্ন চিত্র রাজশাহীতে শুধু পেঁয়াজ বাড়তি দামে বিক্রি হলেও গত সপ্তাহের তুলনায় কমেছে সবজি ও কাঁচামরিচের দাম। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিস্তা নদীর পানি বাড়ার সাথে সাথে রংপুরে গঙ্গাচড়া ও কাউনিয়ায় দেখা দেয় তীব্র ভাঙন। এরই মাঝে বেশ কিছু ঘরবাড়ি, ফসলি জমি ও চলাচলের রাস্তা বিলীন হয়েছে। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। প্রায় 2 সপ্তাহ ধরে বাড়ছে তিস্তা নদীর পানি। এর সাথে সাথে রংপুরের কাউনিয়া গদাই গ্রামসহ প্রায় 1 কিলোমিটার এলাকা ও গঙ্গাচড়ার গোডাউনের হাট এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মাঝে 2 এলাকার প্রায় 100 হেক্টর ফসলি জমি, 14 থেকে 15টি ঘর ও 2টি রাস্তা নদীতে বিলীন হয়েছে। ভাঙনের মুখে আরও অনেক স্থাপনা, সমস্ত ওষুধ ভিটে এগুলো জমি এগুলো সব ভেঙে গেছে। আমরা বাড়ি ঘরের মালপাতি টানা বানাচ্ছি। আমরা এখন কোথায় যাব, কি করব, এখন খুব অসহায়ের মধ্যে আছি। আপনারা সচিতে না করলে নদী দিয়ে ভেসে যাওয়া ছাড়া বুদ্ধি নেই, কোনো আনতে যাওয়ার শক্তি নেই। চরতি সব আবাদ মৌসুম হয়, সমস্ত জমিন ভেঙে গেছে গা। আমাদের এই যে বাড়ি ভিটেও এটাও মনে হয় যে চলে যাব। এরই মাঝে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আর এই যে বস্তা ফেলতেছে, এগুলো বস্তা তো কোনো কাজই করে না, এগুলো বস্তা তো সমস্ত নিচের দিকেই চলে যায়। তো ইতিমধ্যে আমি ভিজিট করেছি এবং বিষয়টা
প্রধান প্রকৌশলী মহোদয়কে অবহিত করা হয়েছে এবং উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আকস্মিক বা জরুরি ভিত্তিতে বেশ কিছু জিওব্যাগ ফেলে ভাঙন প্রশমনের কাজ চলমান রয়েছে। নদী ভাঙনের স্থায়ী সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এই তিস্তাকে কিভাবে আমাদের সম্পদ রূপে রূপান্তর করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। আরও সম্পদ বিলীন হওয়ার আগে নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুর শহরে জলাবদ্ধতা নিরসন এবং গবা খাল দখল ও দূষণমুক্ত করতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। সকালে জামালপুর ৫ আসনের সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। সকাল থেকে শহরের শেখের ভিটা থেকে কালীবাড়ি এলাকায় খালটির 5টি পয়েন্টে জেলা বিভিন্ন সামাজিক সংগঠন এবং 5 শতাধিক স্থানীয়রা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। পরে অভিযান দুপুর পর্যন্ত চলে। প্রশাসনের স্থানীয় সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই খাল দ্রুত দূষণমুক্ত করা হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ। শহরের পানি নিষ্কাশনের জন্য 1961 সালে তৎকালীন প্রশাসন ও পৌরসভার উদ্যোগে 12 কিলোমিটার দৈর্ঘ্য ও 30 ফুট প্রস্থ করে গবা খাল খনন করা হয়। দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার 9 দিন পর মারা গেলেন রাঙামাটির বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান তিনি। আতুমং মারমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীর উত্তম তঞ্চঙ্গা। 21 মে রাতে সন্ত্রাসীদের হামলায় শরীরের একাধিক স্থানে গুলিবিদ্ধ হন আতুমং মারমা। পরদিন প্রথমে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সেখান থেকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে আতুমংকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাখা হয় আইসিইউতে। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, কাউকে গ্রেপ্তারও করা যায়নি। কুকিচিন সন্ত্রাসীরা এ ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের চীনে পাচারে অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম শহরে বসবাসরত সচেতন যুম্ম সমাজ। সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে 21 পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক জিনবোধি ভিক্ষু জানান, পাহাড়ে শিক্ষাহীনতার সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ সেখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের লোভের ফাঁদে ফেলছে। বিয়ের কথা বলে চীনে নিয়ে গিয়ে তাদের পণ্য হিসেবে ব্যবহার করছে। মানববন্ধনে অংশ নেওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ তরুণীরা জানান, দীর্ঘদিন ধরে এই পাচার কার্যক্রম চলেও প্রশাসন খুব বেশি তৎপর নয়। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার দাবি জানান তারা। এই জাতীয় কোনো ঘটনায় যারা জড়িত, নারী হলেও শাস্তি দেব, পুরুষ হলেও শাস্তি দেব। আর পুরুষ যদি নারীকে প্রলোভিত করে, প্রভাবিত করে, অর্থের বিনিময়ে যদি এই কাজে জড়িত করে, যিনি জড়িত করেছেন তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে আওতায়, আইনের আওতায় হানে তাকে শাস্তির ব্যবস্থা করব। ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভোরে সদর উপজেলার রহিমানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকে বনিবনা হচ্ছিল না শাহনাজ বেগম এবং বিশাল রহমানের মধ্যে। আজ সকালেও দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহনাজকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায় ফারুক। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। পুলিশ বলছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে খুলনা মহানগরীর স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়। এর আগে 2023 সালে খুলনার 49টি স্কুলের প্রায় 5,500 ছাত্রছাত্রী বই পড়া কর্মসূচিতে অংশ নেয়। এসব স্কুলের যেসব শিক্ষার্থী মূল্যায়ন পর্বে কৃতিত্বের পরিচয় দিয়েছে তাদের মাঝে 4টি পর্বে মোট 3,126 জনকে পুরস্কার দেওয়া হয়। বর্তমানে সারা দেশে এই কর্মসূচির আওতায় প্রায় 1,700 শিক্ষা প্রতিষ্ঠানের 2 লাখ শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে। এই কর্মসূচির সহযোগিতা করেছে গ্রামীণ ফোন।
একটু আমার দিকে তাকাবে একাডেমির ব্যবস্থাপনাকে এবং তাদের অনেকগুলা বই পড়েছি, বইগুলা পড়ে খুবই ভালো লেগেছে এবং আমি এ থেকে অনেক কিছুই শিখতে পেরেছি। আমাদের ছেলে মেয়ে তাদেরকে যথাযথ নাগরিক, বিশ্ব মানের নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে বই পড়ার দিকে সম্পৃক্ত করা, ধাবিত করা এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। এবং নানা কর্মসূচির মাধ্যমে তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরার মধ্য দিয়ে সারা দেশে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে নোয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা তামাক, বিড়ি, সিগারেটের ক্ষতিকর দিক তুলে ধরে তামাক কোম্পানির হস্তক্ষেপ ও প্রলোভন সম্পর্কে ব্যাপক জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। একইভাবে মেহেরপুরেও জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। এর আগে তামাক মুক্ত দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর পর্যন্ত একটি শোভাযাত্রা হয়েছে। একইভাবে দিবসটি উদযাপন করা হয়েছে নড়াইল ও নওগাঁতেও। চাঁপাইনবাবগঞ্জ সদরে বিদ্যুৎ স্পর্শে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার চামাগ্রাম ও দেবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রহিম ও মাহি খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে বিদ্যুৎ স্পর্শ হয়ে তারা মারা যায়। পুলিশ জানায় দুপুরে চামাগ্রামের নিজ বাড়িতে অসাবধানতাবশত আব্দুর রহমানের স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মারা যান স্বামী আব্দুর রহিম। এদিকে দেবীনগর গ্রামে ব্যাটারি চালিত ভ্যান চার্জ দেওয়ার সময় মাহি খাতুন নামে এক শিশু ভ্যানে মারা যায়। এ সময় বিদ্যুৎ স্পর্শ হলে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।